ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জন উপদেষ্টা দেওয়া হলো এবং এই উপদেষ্টাদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ থেকে এই যে তাদের চরিত্রকে কলঙ্কিত করা হলো, এটার দায়িত্ব কে নেবে? এটার দায় কে নেবে? এই সরকার, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে দিতে হবে। 17 বছর হামলা মামলা, গুম খুন, আইনশৃঙ্খলার চরম অবনতি, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়াপনা করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে একটি রাষ্ট্রের কাছে বিকিয়ে দেওয়া, গণতন্ত্রকে পুরোপুরিভাবে হত্যা করা, বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন বিভাগ, সকল একটি রাষ্ট্রের স্তম্ভকে যারা ধ্বংস করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে দেশের মানুষ আশাবাদী হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম অল্প দিনের মধ্যেই এই গণতন্ত্র যেইভাবে আমাদের কাছে বিকশিত হওয়ার কথা ছিল, সেটা আস্তে আস্তে কিছুটা সীমিত হতে থাকে। আজকে যিনি সরকার প্রধান, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী। তার কাছে প্রত্যাশা অনেক বেশি মানুষের। আমরা যখন দেখি একটি ছাত্র সংগঠনে কয়েকজন সমন্বয়কের নাম দিয়ে তারা সারা বাংলাদেশে তাদের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য, তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন দেখি যে একটি রাজনৈতিক ফায়দা নেওয়া, পরবর্তীতে আমরা দেখি একটা রাজনৈতিক দল গঠন করা এবং সেই রাজনৈতিক দলকে সরকারের পৃষ্ঠপোষকতায় সেই রাজনৈতিক দলটিকে এগিয়ে নিয়ে যাওয়া, যার মধ্য থেকে দেশের মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে আদৌ এই সরকার নিরপেক্ষ থাকে বা থাকবে কিনা। এমনি এক পরিস্থিতিতে আজকে বাংলাদেশের চিত্রটা কি? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য এই ছোট ছোট শিশু, কিশোর, কিশোরী এবং বৃদ্ধ, শ্রমিক, ক্ষেতমজুর মানুষকে এইভাবে অকাতরে জীবন দিতে হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য নয়। গত কয়েকদিনের মিডিয়া যদি আপনারা দেখবেন যে যেভাবে যাদের নেতৃত্বেই বলেন, আমরা স্বীকার করবো না, কারণ ছাত্র জনতার গণঅভ্যুত্থান একটি, এখানে ছাত্ররা ছিল, শ্রমিক ছিল, কৃষক ছিল, আমরা যারা ছিলাম আইনজীবী ছিল, সব পেশাজীবী মানুষের এখানে সমবেত ছিল, কিন্তু তাদের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, অস্বীকার করার কোনো জন্য নেই। তাদের নেতৃত্বে আমরা আন্দোলনটা করেছি। কিন্তু আজকে যখন দেখি তারা আজকে একটি বিতর্কিত অবস্থানের মধ্যে পড়ে যায়, তখন আমাদের তো অবশ্যই এই 24-এর গণঅভ্যুত্থান নিয়ে অবশ্যই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা তো এই বাংলাদেশ দেখার জন্য আমরা প্রত্যাশা করি নেই। আমার কথা হলো এই যে যাদের বয়স, যারা অনার্স বা বিএ পাস পর্যন্ত যারা করেনি, তাদের হাতে এই যে অপরিসীম ক্ষমতা তুলে দেওয়া, এই যারা আজকে এই কাজটি করেছে, তাদের আমি মনে করি তাদেরকে আজকে জবাবদিহি করতে হবে যে তারা কি এই ছেলেগুলোকে এইভাবে তাদের ক্যারিয়ারকে নষ্ট করে দেওয়া কি ঠিক হয়েছে? আমরা 90-এর গণঅভ্যুত্থান করেছি, দুদু ভাই আছেন, হাবিব ভাই আছেন, আমান খোকনদের নেতৃত্বে আমরা করেছিলাম, কিন্তু সেই আজকে হাবিব ভাই এখন পর্যন্ত এমপি হতে পারেনি, দুদু ভাই একবার হয়েছে, তারপর আর এমপি হতে পারেননি। আমাদের এই প্রত্যাশাও ছিল না। আমি যদি সেই সময়ে, পরবর্তী সময় যদি 91 সরকার গঠন করেছে, সংরক্ষিত মহিলা আসনে যদি আমি বলতাম, আমাকে কি একটা মহিলা এমপি করা হতো না? অবশ্যই করা হতো। কিন্তু আমরা এই চিন্তাধারায় বিশ্বাসী ছিলাম না। আমরা মনে করেছি আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা রাজনীতি করি, একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথ এদেশের শাসন ক্ষমতাকে দখল করে আছে, তাকে বিদায় করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের আদর্শ। আমরা জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং তাকে বিদায় করেছি। কিন্তু আমাদের মনে হয়নি কিছুক্ষণের জন্য যে তাকে নেতৃত্ব দিয়েছি বলে আমাদেরকে সেখানে মন্ত্রিত্ব হতে হবে, এমপি হতে হবে বা কোনো সুবিধার ভাগ নিতে হবে। এই যে সম্রাট ভাই বললেন যে এখন উনি তার অর্থনীতি দুরবস্থার কথা, সম্রাট ভাইরা আমাদের সাথে সে একদম প্রথম সারিতে ছিল। কি পেয়েছে? আমাদের কাছে পাওয়াটা বড় কথা নয়, আমরা কি দিয়েছি, আমরা জাতিকে দিতে পেরেছি, এইটাই বড় কথা। কিন্তু এখনকার ছাত্র সমাজে দেখেন, এই যে এদের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে তৈরি করলো কেন এখনই মনে হলো তাদেরকে এখনই কিছু গ্রহণ করতে হবে। এই যে আজকে একটি সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জন উপদেষ্টা দেওয়া হলো এবং এই উপদেষ্টাদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ থেকে এই যে তাদের চরিত্রকে কলঙ্কিত করা হলো,
এটার দায়িত্ব কে নেবে? এটার দায় কে নেবে? এই সরকার, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে দিতে হবে। আন্দোলন করেছি, তাদের উচিত ছিল তাদেরকে পড়াশোনায় আবার ফিরিয়ে দেওয়া। ছাত্ররা পড়াশোনায় ফিরে যাবে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হয়ে আসবে। এখনই এমপি মন্ত্রী হতে দরকার ছিল না। তারপর তাদেরকে কোনো রকম নিয়ন্ত্রণ করা হয়নি। কাজে আমি মনে করি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি মনে করি যে আমাদের এখনও শুধরানোর সময় আছে। সামনে একটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আশা করছি খুব শীঘ্র আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এবং একটি নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষকে আবার ঐক্যবদ্ধ করবেন। একটি নির্বাচন, একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিকে আবার ঐক্যবদ্ধ করবেন। এবং আমরা আশা করি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন যে সরকার যে দায়িত্ব নিয়ে এই ক্ষমতায় এসেছিলেন, তাদের ইমানি দায়িত্ব পালন করবেন এবং এদেশের জনগণের কাছে, জনগণের হাতে তাদের ক্ষমতা, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই এই রাষ্ট্রের মালিক, এই বাক্যটি যাতে চিরাচরিতভাবে সফল হয়, এই সরকারের এই দায়িত্বটুকু রয়েছে। আমি মনে করি যে এই দায়িত্বের মধ্য দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে। এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে যে কথাটি বলা হয়েছে, আমার অনেক ভাইরা স্বীকার করেছে। আমি শুধু একটি কথা বলবো, এখনও কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। এখনও মনে হচ্ছে কে বা কারা যেন এখনও বিভিন্ন টিভি, মিডিয়া, পত্রিকাতে এখনও কে যেন বসে বসে সংবাদপত্র নিয়ন্ত্রণ করে। কাজে আমরা মনে করি এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য, এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক রাষ্ট্রের স্তম্ভগুলিকে পুরোপুরি স্বাধীন করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সকল ধরনের প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে